ওকে, কোনো পদার্থের অণুগুলোর মধ্যে নিট বল শূন্য হয় কখন? আসো একটু এই অধ্যায়ে জি স্পার্ট পড়ে নেই। পদার্থের ক্ষেত্রে আন্ত আণবিক আকর্ষণ বল, এই টার্মটার সাথে এতদিনে আমি যতগুলো ক্লাস নিছি তোমরা যদি করে থাকো এই টার্মটা তোমাদেরকে নতুন করে বোঝাইতে হবে না। আন্ত আণবিক আকর্ষণ বল কি? পদার্থের কণাগুলোর মধ্যে অর্থাৎ পদার্থ গঠনকারী অণুগুলোর মধ্যে যেই বলটা বিদ্যমান থেকে ওদেরকে একটা স্ট্রাকচার দেয়, সেটাই হচ্ছে স্ট্রাকচার দেওয়া মানে কি, ভৌত একটা গঠন তৈরি করে দেয়, সেটাই হচ্ছে আন্ত আণবিক আকর্ষণ বল। তাহলে সংজ্ঞাটা কি? সংজ্ঞা হচ্ছে পদার্থের অণুগুলোর মধ্যে থাকা পারস্পরিক ক্রিয়াশীল বল যার কারণে পদার্থটি একটি ভৌত অবস্থা পায় বা ভৌত গঠন পায়, তাকেই বলা হয় আন্ত আণবিক আকর্ষণ বল। ঠিক আছে, এটা প্রত্যেকটা পরমাণুর মধ্যে থাকবে, সেটা হতে পারে প্রত্যেকটা বস্তুর মধ্যে থাকবে, হতে পারে সেটা কঠিন, তরল, বায়বীয়, প্লাজমা, যে কোনো জায়গায় থাকবে। ঠিক আছে, এবং এটার ক্রমটা কি লিখে রাখি জিনিসটা। আন্ত আণবিক আকর্ষণ বল বলা হয় ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স। ঠিক আছে, এটার ক্রমটা হচ্ছে সবচেয়ে বেশি থাকে কঠিন পদার্থে, কঠিন পদার্থের তো অনেক বেশি দৃঢ় হয়, তারপরে তার থেকে একটু কম থাকে তরলে, তার থেকে একটু কম থাকে বায়বীয়তে, সবচেয়ে কম থাকে প্লাজমাতে। ঠিক আছে, এবার এটা আসলে কি জিনিস, এটা কিভাবে রিয়্যাক্ট করে সেটার একটা ব্যাপার আছে। তো আমরা জিনিসটাকে চিন্তা করতে পারি একটা স্প্রিংয়ের স্ট্রাকচার দিয়ে। কি দিয়ে? একটা স্প্রিংয়ের স্ট্রাকচার এইরকম। এই টপিকটা আমি এইভাবে শিখছি ইন্ডিয়ান চ্যানেল ফিজিক্সওয়ালার ক্লাস থেকে। ঠিক আছে, তোমাদেরকে এখন অনেক বাংলাদেশি ভাইয়া এই জিনিসটা শেখাবে, তো তারাও অ্যাকচুয়ালি এই কনসেপ্টটার আবিষ্কারক না। এই জিনিসটা আমি যেহেতু ফিজিক্সওয়ালা থেকে শিখছি, আমি আশা করি তারাও হয়তো বা বিদেশি বই পড়ে অথবা ফিজিক্সওয়ালা থেকেই শিখছে। ওকে, তো দেখো খুবই সিম্পল, একটা স্প্রিংকে এই জিনিসটাকে যদি তুমি টেনে এইদিকে নিয়ে আসো, একে যদি তুমি টেনে বাইরে নিয়ে আসো এইখান থেকে, এই পয়েন্টটাকে বা এই পরমাণুটাকে তুমি এই অণুটাকে এইখানে নিয়ে আসলা, তাহলে কি হবে? স্প্রিংটা প্রসারিত হবে। স্প্রিংটা প্রসারিত হবে মানে কি, সে এই দিকে এবার একটা বল অনুভব করবে, এইদিকে এবার একটা বল অনুভব করবে, মানে সে তার পূর্বের অবস্থায় ফিরে যাইতে চাইবে। আবার যদি তুমি একে চাপায় দিতা, তুমি এই জিনিসটাকে এইখানে নিয়ে আসতা, তাহলে কি হইতো? এ সংকুচিত হয়ে যাইতো, সংকুচিত হয়ে যাইতো, হয়ে কি হইতো? ও নিজের আগের অবস্থানে আবার ফেরত আসতে যাইতো। এই অবস্থায় তার বলের ডিরেকশনটা এইদিকে হইতো, এই যে সেই দিকে ফিরে আসতে যাচ্ছে। তো এই জিনিসটা কেন হচ্ছে? এই জিনিসটাই হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ বলের কারণে। যখন তুমি দূরত্বটা অনেক বেশি বাড়াইতে চাবা তখনও সে স্টেবল থাকবে না, যখন দূরত্ব অনেক কমাই দিবা তখনও সে স্টেবল থাকবে না। ওকে, তাহলে এদের স্টেবিলিটিটা কেমন? স্টেবিলিটিটা একটা নির্দিষ্ট অ্যামাউন্টের জন্যই, নির্দিষ্ট দূরত্বের জন্যই। জিনিসটা দেখাইতে, গ্রাফে দেখাইতে চাইলে এইভাবে দেখাইতে হবে। আমি সবুজ কালি দিয়ে যেটা দেখাবো, সবুজ কালি দিয়ে হচ্ছে দেখাবো আমি বলকে, আর হলুদ কালি দিয়ে দেখাবো হচ্ছে অন্তস্থ শক্তিকে। এটাকে বিভব শক্তি বা স্থিতি শক্তিও বলা যাবে। তো বললাম কি, এরা যখন একটা নির্দিষ্ট দূরত্বে থাকে তখন এদের মধ্যে ফোর্সটা হয় জিরো। যখন একটা নির্দিষ্ট দূরত্ব থাকে, এই দূরত্ব যখন কমায় দিবা, দূরত্বটা আরও যখন কমায় আনবা, তখন কি হবে? এরা পরস্পরকে বিকর্ষণ করা শুরু করবে। ওকে, আর বিকর্ষণ বলের ক্ষেত্রে আমরা কি জানি? ফর্মুলাটা এরকম না যে এ প্রপোর্শনাল টু 1/r², তার মানে দূরত্বের সাথে সাথে কমতে থাকে, তাই না? এই যে
কমতেছে কমতেছে, এ পর্যন্ত গেল মনে করো, কমে কমে আসতেছে। এখন দূরত্বটা যখন একটা সার্টেন রিজিয়নের চেয়ে আবার বেশি হয়ে যাবে, এই সার্টেন রিজিয়নের থেকে যখন বেশি হয়ে যাবে তখন আবার এরা একে অপরকে আকর্ষণ করবে, মানে কাছে টানবে। তার মানে ও হচ্ছে এমনই একটা জিনিস যাকে, ভাই তুমি কাছে থাকতে চাচ্ছ, আমি তোমাকে খুব কাছে আগায় দিলাম, ও বলবে না 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 আমি অত কাছে থাকতে চাচ্ছি না। আবার দূরে সরাই দিবা, ও বলবে হচ্ছে না 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 আমাকে দূরে সরায়ও না এত। মানে ও একটা মডারেট রেঞ্জে থাকতে চায়। তো যখন মডারেট রেঞ্জে থাকবে তখনই কেবল তার মধ্যে হবে বলটা শূন্য। অর্থাৎ এই জায়গায় আকর্ষণ বল বিকর্ষণ বল সমান। কিসের আকর্ষণ বিকর্ষণ সমান? দেখো এই পয়েন্টে থাকা, এই পয়েন্টে থাকা বস্তুর উপর খেয়াল করো, এই দিক থেকে এও টানতেছে, উপর থেকে ও টানতেছে, এই দিক থেকে এও টানতেছে। এরকম একটা 3D চিন্তা করলে এইখান থেকেও কেউ ওকে টানতেছে, ওই দিক থেকেও কেউ টানতেছে, এরা সবগুলোই মানে সমান হয়ে এরকম একটা পয়েন্টে সে স্থির অবস্থায় থাকবে। ওকে, এটা আমি আরেকটু সামনে দিলে খুব ভালো হয়। এই যে এরকম করে এই পয়েন্টে, এই পয়েন্টটাই হচ্ছে আর নট দূরত্ব। কি বললাম? এইটাকেই বলা হয় আর নট বা স্টেবল দূরত্ব। অর্থাৎ এদের মধ্যে এই যে দূরত্বটা আছে, এই দূরত্বটাই হচ্ছে আর নট। এই আর নটটা তুমি যখন বাড়ায় দিবা তখন তাদের মধ্যে আকর্ষণ বল ক্রিয়া করবে, যখন কমায় দিবা তখন বিকর্ষণ বল ক্রিয়া করবে। মানে ও এই বিন্দুতে গিয়ে স্টেবল হইতে চায়। গ্রাফটা এটা আসে এইরকম, ঠিক আছে? আর এই বিন্দুতে যখন একটা পরমাণু বা একটা গঠন স্টেবল অবস্থায় থাকতে চায়, পরমাণুর ক্ষেত্রেও সেটা, সেটা একটা অণুর ক্ষেত্রেও, সেটা কোনো বড় কোনো বস্তুর জন্যও, যখন কেউ স্টেবল অবস্থায় থাকে তখন তার মধ্যে মোট বিভব শক্তি হয় সবচেয়ে কম। কারোর মধ্যে বিভব শক্তি থাকা মানে তার মধ্যে কাজ করার একটা টেন্ডেন্সি আছে। যখন বিভব শক্তি একদমই থাকবেই না বা সবচেয়ে কম থাকবে তখন তার মধ্যে কাজ করার টেন্ডেন্সি কম। কাজ করার যার মধ্যে টেন্ডেন্সি কম সেই হচ্ছে সবচেয়ে বেশি স্টেবল। যেমন এই কলমটাকে যদি এইখানে রাখি, রাখার পর হাতটা ছেড়ে দেই, ও কিন্তু টুক করে নিচে পড়ে যাবে। কারণ কি? কারণ এই বিন্দুতে ওর মধ্যে একটা বিভব শক্তি আছে, তাই না? মহাকর্ষীয় বিভব আছে mgh, তাই না? যেটা অভিকর্ষীয় বিভব শক্তি বলি আমরা। কিন্তু এইটাই যদি অ্যাট এ টাইম আমরা মাটির মধ্যেই রেখে দেই তাহলে কিন্তু ও কোথাও যাইতে পারতেছে না। ওকে তুমি হাত সরাই নিল, মাটিতে রেখে হাত সরাই নিল, ওই জায়গায় থাকবে। তখন আমরা কি বলবো? বিভব শক্তি কম। আরও ভালো হয় মাটি খুঁড়ে যদি ভিতরে ঢুকাই দেই তাহলে ওর বিভব শক্তি আরও বেশি কম। বুঝতে পারছি ব্যাপারটা? তার মানে শক্তি সেখানেই কম থাকে যেখানে সে বেশি স্টেবল। এফ ইকুয়াল টু 0 আর ইউ হচ্ছে মিনিমাম, এই জায়গাটা হচ্ছে স্টেবল। মোস্ট স্টেবল। ওকে, আর সব কিছু মোস্ট স্টেবল অবস্থায় থাকতে চায় এই জায়গায়। তাহলে যদি সবচেয়ে কম হয় বিভব শক্তিটা তাহলে কেমন আসবে জিনিসটা? এই ডিস্টেন্সে মিনিমাম হবে। আরেকটু এদিকে দেওয়া লাগতো। এই যে দেখো এইখানে ইউটা হয়েছে মিনিমাম, আর এই জায়গায় বলটা হয়ে গেছে 0। যেখানে বলটা 0 ওখানে ইউটা মিনিমাম। এর সে যখন দূরত্ব বেড়ে যাবে, আর ইকুয়াল টু যখন 0, সেই মুহূর্তে গিয়ে এফ নেট ইকুয়াল টু 0, ইউ মিনিমাম বা নেগেটিভ। ওকে, যখন আর লেস দেন হবে, সরি আর ইকুয়াল টু 0 কেন লিখলাম, দুঃখিত, আর ইকুয়াল টু আর নট। যখন আর লেস দেন আর নট অর্থাৎ দূরত্ব কমায় ফেলছো তখন কি হবে? তখন এফ নেট হবে পজিটিভ। পজিটিভ মানেই বিকর্ষণ করে দূরে সরাইতে যাচ্ছে। দূরত্ব কম, চিন্তা করো, দূরত্ব কম, দূরত্বটা কম, তখন কি চাবে? বলটা এই যে যা দূরে যা, যা দূরে যা। তো এই অবস্থায় এফ নেটটা হবে পজিটিভ, আর ইউ গ্রেটার দেন হবে ইউ মিনিমাম। ইউ গ্রেটার দেন হবে ইউ মিনিমাম মানে কি? ও কিন্তু স্টেবল অবস্থায় থাকবে না। আবার যখন তুমি আর গ্রেটার দেন করে নিবা আর নট, এখানে আরেকটু ভালোবাসায় বলা যায় ইউটাও এখানে পজিটিভই হবে।
তখন এফ নেটটা হয়ে যাবে নেগেটিভ, তার মানে তখন আকর্ষণ বলটা বেশি থাকবে, ও বলবে আয় আয় আয়, এই জন্যে। আর ইউটা এই ক্ষেত্রেও হয়ে যাবে পজিটিভ। সবসময় পজিটিভ হবে কথাটা বলা যায় না, দেখো নেগেটিভও হইতে পারে, বাট লেস দেন গ্রেটার দেন হবে হচ্ছে আমাদের লোয়ার পয়েন্টটা, ঠিক আছে। এই দুই ক্ষেত্রে আমরা ওই জিনিসটা রাখলেই আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো হয়, যে আমি এখানে বলে দেবো গ্রেটার দেন ইউ মিনিমাম, এই জায়গায়ও ইউটা গ্রেটার দেন হবে ইউ মিনিমাম। আশা করি এই জিনিসটা ক্লিয়ার। তাহলে সবচেয়ে স্টেবল কন্ডিশন কোনটা? সবচেয়ে স্টেবল কন্ডিশন এইটাই, এটাই। ওকে, এইখানে বিভব শক্তি সর্বনিম্ন হয় আর নিট বল হয় শূন্য। তাহলে কোথায় নিট বল শূন্য? যখন আর ইকুয়াল টু আর নট। আশা করি সবাই ক্লিয়ার। আরেকটা কথা না বললেই নয়, এই জায়গায় যেহেতু প্রত্যেকটা কথা পয়েন্টে একটা জিনিস মনে রাখবা, যখনই বিভব শক্তি হয় সর্বনিম্ন তখনই কেবল স্টেবল অবস্থায় থাকে। নেগেটিভ হইলেই যে স্টেবল অবস্থায় থাকবে ব্যাপারটা এরকম না। যেমন তুমি এখানে এই রিজিয়নের পরের টুকুতে যাও যেখানে আর গ্রেটার দেন জিরো, দেখো এই রিজিয়নটাতেই কিন্তু আর গ্রেটার দেন জিরো, তাই না? এই যে এই রিজিয়নটাতে আর গ্রেটার দেন আর নট, তাই না? আর গ্রেটার দেন যদি আর নট হয় তাহলে এই রিজিয়নের জন্য চিন্তা করো, এখানে কিন্তু ইউটা নেগেটিভ, ইউ নেগেটিভ কিন্তু। এখন ইউ নেগেটিভ থাকা মানেই কি ও স্টেবল অবস্থায় আছে? না, ও হয়তো এইখানকার থেকে একটু বেশি স্টেবল, কিন্তু পুরোপুরি কি স্টেবল না? পুরোপুরি স্টেবল কিন্তু কেবল এই পয়েন্টেই, ঠিক আছে। আবার চিন্তা করে দেখো এই পয়েন্টগুলোতে যখন আর লেস দেন আর নট, আর লেস দেন যখন আর নট বা আর জিরো, তখন কিন্তু তার ইউ এর পজিটিভ মানও পাওয়া যাবে, ইউ এর নেগেটিভ মানও পাওয়া যাবে, তাই না? কিন্তু স্টেবিলিটির ফ্যাক্টরটা কি? যেখানে সবচেয়ে কম থাকবে, কোথায় সবচেয়ে কম? মাইনাসেই সবচেয়ে কম, এই পয়েন্টেই সবচেয়ে কম। কিন্তু সব মাইনাসে সবচেয়ে কম কথাটা বলা যাবে না যে মাইনাস আসলে স্টেবল। তাহলে এইখানে ইউ গ্রেটার দেন ই মিনিমাম বললাম না এফ, এটার জন্য এইখানে ইউ জিনিসটা পজিটিভও হতে পারে, ইউটা নেগেটিভও হতে পারে। ওকে, আর এইখানে এই জিনিসটাতে ইউটা নেগেটিভই হবে। ক্লিয়ার আশা করি। এরপরে আসো, আচ্ছা আগেরটা আনসার দাগাইছি? দাগাইনি। তাহলে নিট বল শূন্য হয় আর ইকুয়াল টু আর নটে। কোনো পদার্থের অণুগুলির মধ্যে নিট বল শূন্য হয় যখন আর ইকুয়াল টু আর নট। কখনো কখনো তোমাকে বলের একটা ডায়াগ্রাম আঁকতে দিতে পারে, তো সেই ক্ষেত্রে ডায়াগ্রামটা তোমরা আমি আরেকবার এঁকে দিচ্ছি। এটা হচ্ছে বলের জন্যে, এফ এর জন্যে এই ডিস্টেন্সে বলের জন্য অ্যাকচুয়াল গ্রাফটা যখন হয়, অ্যাকচুয়াল গ্রাফটা হয় এইখানটা এইরকম আর এইখানটা হচ্ছে এইরকম, ঠিক আছে। তারপর দুইটা এক্সাগ্রেট করে আমরা একটা ফাইনাল গ্রাফ আঁকতে পারি, সেটা হচ্ছে এই বিন্দুতে এসে যখন জিরো, মানে দুইটার যোগফলটা এই যে, এটা আমার আর বেশি কাছে হয়ে যাচ্ছে বারবার, সরি দূরে হয়ে যাচ্ছে, একটু কাছে দেওয়া লাগে। এই জিনিসটা চলতেই থাকবে। ওকে, তাহলে এখানে হচ্ছে এইখানেই হচ্ছে এফ নেট ইকুয়াল টু জিরো, যেখানে এই ডিস্টেন্সটাই হচ্ছে আর নট, আর এইটা হচ্ছে যে কোনো ডিস্টেন্স আর। আগের পেজেও এইটা ছিল যে কোনো ডিস্টেন্স আর। ওকে, এই রিজিয়নটাকে আমরা বলবো আকর্ষণ রিজিয়ন। আকর্ষণ বলটাকে আমরা মেইনলি নেগেটিভ আকারে প্রকাশ করি, আর এইটা হচ্ছে এই রিজিয়নটা হচ্ছে বিকর্ষণ রিজিয়ন। ওকে, আর এফ নেট ইকুয়াল টু অলওয়েজ হচ্ছে এফ অ্যাট্রাকশন প্লাস এফ রিপালশন। ওকে,
এবার যদি আমরা একটা শক্তির গ্রাফটা দেখি, তাহলে এইখানে এসে এই আর নট ডিস্টেন্সে এসে বিভব শক্তিটা হয়ে যাবে মিনিমাম। এই যে ইউ মিনিমাম, এই সেই ডিস্টেন্স যেটা হচ্ছে আর নট, আর এটা হচ্ছে আর। ওকে, আশা করি ক্লিয়ার সবার। এরপরে আসো স্থিতিস্থাপকতা জিনিসটা কি। স্থিতিস্থাপকতা, স্থিতি মানে কি স্থির অবস্থায় থাকা, স্থাপকতা মানে স্থাপন করার ধর্ম, ঠিক আছে। তার মানে স্থিতিস্থাপকতা নির্দেশ করে নিজের অবস্থায় ফিরে আসার প্রবণতা। নিজের অবস্থানে বলি নাই, কিন্তু নিজের অবস্থানে বলি নাই এই জন্যে, অবস্থানের ক্ষেত্রে বললে বুঝাবে যে আমি কলমটাকে ধরে এইখানে আনলাম, কলমটা হুট করে এইখানে আবার পেছনে চলে আসলো। এটা কি পসিবল? কখনোই না। তাহলে স্থিতিস্থাপকতা কি, ধরো কলমটাকে আমি বাঁকাইলাম, তারপরে কলমটা টুং করে আবার আগের মতো হয়ে গেল, এই যে রাবারের মতো করে, একটা প্লাস্টিকের স্কেল, টয়িং 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 টয়িং, ঠিক আছে। রাবারের স্কেল বাঁকাইলাম, ছেড়ে দিলাম, সোজা হয়ে গেল, রাবারের স্কেল বাঁকাইলাম, ছেড়ে দিলাম, সোজা হয়ে গেল। এটাই হচ্ছে স্থিতিস্থাপকতা। ওকে, এবার আসি স্থিতিস্থাপকতা তো বুঝলাম। এখন স্থিতিস্থাপকতার ক্ষেত্রে কিছু রাশি আছে, ঠিক আছে। প্রয়োজনীয় রাশি বললে ভুল হবে, প্রয়োজনীয় সংজ্ঞা বলা যায়। ক নম্বরে আসতে পারে? যেমন স্থিতিস্থাপক বস্তু, বস্তু বা ইলাস্টিক বডি। ইলাস্টিক বডি কারা? আমি বিকৃতি ঘটাবো, বিকৃতি মানে কি ওর অবস্থার যে কোনো ধরনের পরিবর্তন ঘটাবো, ঘটানোর পর ও আবার নিজের অবস্থায় ফিরে আসবে, নিজের অবস্থায় ফিরে আসবে। যেমন একটা লোহার তার, লোহাকে বাঁকাইলাম, আবার নিজের অবস্থায় ফিরে আসলো। এরপর হচ্ছে অস্থিতিস্থাপক বস্তু বা নমনীয় বস্তু বলা হয়। প্লাস্টিক বডি, এই জিনিসটা কি নিজের অবস্থায় পরিপূর্ণভাবে ফিরতে পারবে না, নিজের অবস্থায় পূর্ণরূপে ফিরে আসতে পারে না, ঠিক আছে। এরপরে হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু।
পূর্ণ স্থিতিস্থাপক বস্তু কি 100% নিজের অবস্থায় ব্যাক করে। মানে সম্পূর্ণরূপে, পূর্ণ অস্থিত বস্তু কি হচ্ছে 100% ব্যাক করে না, ব্যাক করে না, নিজের বিকৃত অবস্থা ধরে রাখে। বিকৃত অবস্থা ধরে রাখে। যেমন মাটির ঢেলা, একটা মাটি কাদা মাটির একটা বল বানাবো, এরকম করে ফেলে দিব, মাটিটা ছড়ায় যাবে। তারপর কি তুমি ওরা কি দেখবা যে ও হঠাৎ একা একাই আবার নিজের মতো একটা আকার একটা শেপ নিয়ে নিছে বলের? পারবে না। অথচ রাবারের বলকে এরকম করে ফেলবা মাটিতে, ও প্রথমে একটু চিপকে যাবে, তারপর আবার বড় হয়ে যাবে, ঠিক না? কিন্তু মাটির ঢেলাটা ফেলে দিলে ওই রকম করে একটা দিক তার টুবড়ায় যাবে, ঠিক আছে? নরম মাটির ঢালা। তারপর হচ্ছে পূর্ণ দৃঢ় বস্তু। বা ভঙ্গুর বস্তু। তুমি যতই বল প্রয়োগ করো না কেন, ওকে বিকৃতি ঘটানো যাবে না। বেশি কাহিনী করতে গেলে ভেঙে যাবে। বেশি বল দিলে এক সময় ভেঙে যাবে। তোমরা ইসাক স্যারের বইয়ে এই পার্টটা আরেকবার একটু রিডিং করে নেবে, মাত্র 5 থেকে 6 লাইন। মাত্র হাফ পেজ, ইসাক স্যারের বই। ঠিক আছে, মাত্র হাফ পেজ পড়ে নেবে ইসাক স্যারের বই থেকে, ঠিক আছে? আর স্থিতিস্থাপক ধর্ম বিভিন্ন দিকে। স্থিতিস্থাপক ধর্ম বিভিন্ন দিকে মানে কি? মানে আমি এই দিক থেকে টানলে ওই দিক থেকেও ফিরে যাবে, ওই দিক থেকে টানলে ওই দিক থেকেও নিজের অবস্থানে ফিরে আসবে। এইটাই হচ্ছে অসম দিকধর্মী বস্তু, মানে সব দিকেই আছে। ওকে, আশা করি ক্লিয়ার। এটা এই স্লাইডটা কি রাখবো না চেঞ্জ করে দিব, এইটাই ভাবতেছি আমি। আসলে সংজ্ঞা তো এখান থেকেও তোমরা পড়ে নিতে পারো, মানে এগুলা জাস্ট বুঝার মতো করে লিখছি, একবারে বইয়ের মতো না। বইয়ের মতো করতে তোমরা ইসাক স্যারের বইয়ের হাফ পেজ পড়ে নিবা এই টপিকটা থেকে। আমরা স্থিতিস্থাপকতা জিনিসটা নিয়ে পড়তে যাই, সেটা হচ্ছে পীড়ন। ঠিক আছে, পীড়ন কি? আমরা বস্তুর উপর যদি বিকৃতিকারী বাহ্যিক বল প্রয়োগ করি, তাহলে বস্তুর স্থিতিস্থাপকতা ধর্মের কারণে আমার প্রযুক্ত বলের বিপরীতে ও নিজের মধ্যে একটা বল উদ্ভূত করবে, তৈরি করবে নিজের মধ্যেই। সবসময় থাকবে না, আমি বাইরে থেকে ওকে বিকৃত করার জন্য প্রয়োগ করলেই কেবল নিজের মধ্যে সৃষ্টি করবে। সেটাকে আমরা বলি প্রত্যয়নী বল। কি বললাম? প্রত্যয়নী বল। প্রত্যয়নী বল কাকে বলে? কোনো বস্তুর অবস্থার পরিবর্তন ঘটানোর জন্যে বল প্রয়োগ করা হলে বা বাহ্যিক বল প্রয়োগ করা হলে সেটি নিজের অবস্থা পুনরুদ্ধার করার জন্য কিংবা নিজের অবস্থায় স্থির থাকার জন্যে নিজের মধ্যে যে বল উদ্ভূত করে
অথবা বলতে পারি বাহ্যিক বলের বিপরীতে নিজের মধ্যে যে বলটা উদ্ভূত করে সেটাকে বলা হয় প্রত্যয়নী বল। ঠিক আছে, আর একক ক্ষেত্রফলে উদ্ভূত প্রত্যয়নী বলটা হচ্ছে পীড়ন। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে বলতে পারি, মনে করো আমরা এই জায়গায় একটা দৃঢ় জায়গায় আটকায় একটা তার নিলাম, তার থেকে আমরা এই দিকে প্রয়োগ করতেছি এফ এক্সটার্নাল ফোর্স, ওকে টেনে লম্বা করার জন্য একটা বাহ্যিক বল প্রয়োগ করতেছি। ঠিক আছে, তাহলে কি হবে, এই অবস্থার ট্যাকেল দেওয়ার জন্যে সে নিজের মধ্যে ভেতরের দিকে একটা বল তৈরি করবে, এটাকে আমরা বলি এফ আর। এফ আরটাই হচ্ছে প্রত্যয়নী বল বা রিস্টোরিং ফোর্স। আর একক আয়তনে একক ক্ষেত্রফলে উদ্ভূত প্রত্যয়নী বলটাই হচ্ছে পীড়ন। প্রত্যয়নী বল পার ইউনিট এরিয়া। ঠিক আছে, এখন বাই ডিফল্ট এই প্রত্যয়নী বলের মানটা সমান হয়ে যায় বাহ্যিক প্রযুক্ত বলেরই, অর্থাৎ এই এফ রিস্টোরিংটা মানে সমান এবং দিকে বিপরীত হয় এফ এক্সটার্নালের। তার মানে আমরা শুধু মান নিয়ে কথা বলতে গেলে এফ আর ইকুয়াল টু এফ এক্সটার্নাল। ঠিক আছে, এই জন্য অনেক সময় পীড়নকে এই এফ এক্সটার্নাল ডিভাইডেড বাই এরিয়া দিয়েও প্রকাশ করা হয়। ঠিক আছে, মানটা সমান থাকে যেহেতু। তো ওকে, তাহলে এটা ক্লিয়ার আমাদের। এখন এই পীড়নটা 3 ধরনের হয়ে থাকে। কয় ধরনের? 3 ধরনের। একটা হচ্ছে দৈর্ঘ্য পীড়ন, ঠিক আছে, বা লঙ্গিটিউডিনাল স্ট্রেস। ঠিক আছে, দৈর্ঘ্য পীড়নটা কি? দৈর্ঘ্য পীড়নটা হচ্ছে এই যে যেটা মাত্র দেখায় আসলাম এইটাই। এই যে এখানে আটকায় রাখবো, আটকায় রেখে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে এটা ধরলাম হচ্ছে এরিয়াটা 1। আমি এই জায়গায় এফ বল প্রয়োগ করতেছি, যার কারণে এর ভেতরের দিকে এফ আর সৃষ্টি হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা এই জায়গায় পীড়ন ইকুয়াল টু বলবো এফ আর ডিভাইডেড বাই এ। আর এই মানটা যেহেতু সমান এফ আর এবং এফ এর, সেহেতু আমরা এটাকে এফ বাই এই বলে দিতে পারি। ওকে, এবার আসি দৈর্ঘ্য পীড়নটা বুঝছি তো, টেনে লম্বা করব অথবা চাপ দিয়ে ছোট করব, দুইটার জন্যই সেম। ওকে, তাহলে ওই চিত্রটাও দেখা দেয়। আমি এবার বল প্রয়োগ করতেছি ভেতরের দিকে, এরিয়াটা আমাদের এই আছে। হ্যাঁ, এবং এবার রিস্টোরিং ফোর্সটা কাজ করবে বাইরের দিকে। যেহেতু আমি চাপাইতে যাচ্ছি, ওর কাজ হচ্ছে আমাকে বিরোধিতা করা। দুটার জন্যই সেম। একটাকে আমরা বলি কম্প্রেসিভ মানে চাপানো, আর একটা হচ্ছে লম্বা করার জন্য। এবার হচ্ছে ক্রিন্তন পীড়ন বা ব্যাবর্তন পীড়ন বা
মোচড় পীড়ন, ঠিক আছে, ইংলিশে বলা হয় শিয়ার স্ট্রেস, শিয়ার স্ট্রেস, ঠিক আছে। মোচড় পীড়নটা কি, মনে করো এই হচ্ছে আমাদের একটা বই, হ্যাঁ একটা বই, সাইড ভিউ দেখতেছো, হ্যাঁ তাহলে এই যে এইখানে ওকে, এবার তুমি যদি এইখান থেকে একটা বল প্রয়োগ করো, এদিক দিয়ে কোনোভাবে এফ বল প্রয়োগ করছো, ঠিক আছে, তাহলে কি হবে, এই জিনিসটা এদিকে মুচড়ে যাবে না, নিচের অবস্থান কিন্তু ফিক্সড আছে, এই জায়গাটা একদম ফিক্স অবস্থায় আছে, যে টেবিলের মধ্যে মনে করে রাখা আছে বইটা, তাহলে নিচেরটুকু ফিক্স থাকবে, থেকে উপরেরটা এরকম বেঁকে যাবে। এই যে, ঠিক আছে, এই হচ্ছে পরবর্তী অবস্থা। এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে এই যে একটু বেড়ে যাবে, এই ক্ষেত্রে একটু চেপে আসবে, এইটুকু, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা এই বলটা তলের স্পর্শক বরাবর প্রয়োগ করছি না, এটা কি তলের স্পর্শক, তলের স্পর্শক বরাবর প্রযুক্ত বল, যার কারণে এই জায়গায় প্রত্যয়নী বলটা সৃষ্টি হবে এইদিকে, এটাই হচ্ছে এফআর। এবার এই এফআরটাকে আমরা কি বলবো, এফ ট্যানজেনশিয়াল। আর এই যে তলটা দেখতে পাচ্ছি, যেই তলে এই ঘটনাটা ঘটতেছে, এই যে এই যে এই তলটাকেই তুমি এদিকে মুচড়াই দিছো, যার কারণে পরবর্তী সিচুয়েশনটা এরকম হয়ে গেছে, এই যে এখন এই জিনিসটা পুরোটাই এই জায়গায় চলে আসছে, এই যে নিচের পার্ট কিন্তু ঠিক থাকবে, শুধু উপরের পার্টটুকু এই জায়গায় সরে চলে আসছে, এই যে নিচের পার্ট ঠিক রেখে উপরের পার্টটা এই জায়গায় সরে চলে আসলো। বুঝতে পারছো জিনিসটা, ইমাজিন করতে পারছো, এই জায়গাটা ঠিক আছে, এই জায়গাটা ঠিক থেকে বইটা উপর থেকে এই সাইড থেকে সরে আসছে, এইটুকু ইমাজিন করা যায় কি, করতে হবে, কিচ্ছু করার নাই। তাহলে এইখানকার যে এরিয়াটা আছে, এই এরিয়াটা যদি এ হয়, আর আমি বল প্রয়োগ করছি কোথায়, বল প্রয়োগ করছি এই দিক থেকে, বল প্রয়োগ করছি এই দিক থেকে, এই যে এই দিক থেকে, এটা ছিল এফ বল, যার কারণে প্রত্যয়নী বলটা এই যে এই এরিয়াটাই হচ্ছে এ, আশা করি বুঝতে পারবা, ঠিক আছে। তাহলে এইখানে আমরা পীড়ন ইকুয়াল টু বলবো প্রত্যয়নী বল বাই ক্ষেত্রফল। আর প্রত্যয়নী বলটা কি এবার স্পর্শকীয় বল না, কারণ স্পর্শক বরাবর বল প্রযুক্ত হচ্ছে, তো এটাকে বলবো হচ্ছে স্পর্শকীয় বল, ডিভাইডেড বাই স্পর্শতলের ক্ষেত্রফল। আর এই মানটা কার সমান হবে, ওই যে সেই এফ বাই এ,
শুধু এরিয়াটা মনে রাখবা যে তুমি এই এরিয়াটা নিলে কিন্তু হবে না, তোমাকে এই এরিয়ায় উপরেরটাই নেওয়া লাগবে, যেই তলে প্রয়োগ করতেছো ওই তলে। ওকে, আশা করি ক্লিয়ার। এরপরে এটাকে অনেক সময় আমরা এফ টি দিয়েও লিখে থাকি, যেহেতু এফ টেনজেন্সিয়াল, স্পর্শক বরাবর আসতেছে, এফ টি। ওকে, এবার হচ্ছে আয়তন পীড়ন। আয়তন পীড়নটা কি? মনে করো একটা বড় গোলক আছে, ঠিক আছে, আয়তন এটা, হ্যাঁ, ত্রিমাত্রিক, ব্যাপারটা হচ্ছে এইরকম, এই যে সার্কেলই তো আসে সুন্দর, এত কষ্ট কেন করবো? বুঝো দেখি, এটা একটা বলের মতো, হ্যাঁ, গরিবের বল আর কি। তো এই জায়গায় আমরা যদি তার পুরো সারফেস এরিয়া সমগ্রতলের এরিয়া কাউন্ট করি, আর সেই জায়গায় লম্বভাবে যে বলটা প্রযুক্ত হচ্ছে এফ বলের কথা বলি, তাহলে রিস্টোরিং ফোর্সটা কোন দিকে থাকবে? তল বরাবর লম্বভাবে বাইরের দিকেই। তাহলে এই জায়গায় আমরা পীড়ন ইকুয়াল টু বলবো আর এই ক্ষেত্রে এরিয়াটা বের করা কষ্টকর। এইভাবে যেমন সুন্দরভাবে এরিয়া বলা যাচ্ছে, প্রত্যেকটা তলের উপর কিন্তু সেম বল পড়তেছে না, যার কারণে এরিয়াগুলো ভিন্ন ভিন্ন, ঠিক আছে, বের করা যায় কিন্তু ভিন্ন ভিন্ন। আর এই ক্ষেত্রে যেই দিক দিয়ে বল প্রয়োগ করো না কেন, সারফেসটা কিন্তু সেম থাকতেছে, তাই না? প্রত্যেকটা সারফেসই সেম। গোলকের ক্ষেত্রে জানি না আমরা, উপরের প্রত্যেকটা যত ছোট এরিয়া কাটো না কেন, পুরো সারফেসটা কিন্তু একই রকম, ঠিক আছে, সমতলীয়। ওকে, সমতলীয় বলতে সমতল না, সম মানে সুষমভাবে তলটা আছে, এটা বুঝাইতেছি। ওকে, তাহলে পীড়নটাকে আমরা ডিরেক্ট এখানে চাপ বলে দিতে পারবো। এই জিনিসটা মেইনলি ইউজ করা হয় প্রবাহী পদার্থের জন্য, মেইনলি ইউজ করা হয় প্রবাহী পদার্থে। ইউজ করা হয়। ওকে, তাহলে পীড়ন গেল। এরপরে আসো বিকৃতি। বিকৃতি কি? বিকৃতির সবচেয়ে সহজ সংজ্ঞা হলো একক মাত্রায় পরিবর্তন। কিসে? একক মাত্রায় পরিবর্তন। সর্বপ্রথম আসি দৈর্ঘ্য বিকৃতি নিয়ে। ধরো একটা বস্তুকে আমি এই জায়গা থেকে রেখে আটকে রেখে এদিক থেকে টানছি,
এফ বল প্রয়োগ করে। দ্যাটস ওয়াই কি হয়েছে এটা, পরবর্তীতে এইটুকু দৈর্ঘ্য হয়ে গেছে তার। ঠিক আছে, প্রথমটাকে আমরা বলতেছি L1 ইকুয়াল টু এল, পরেরটাকে বলতেছি L2। ঠিক আছে, তাহলে তার বৃদ্ধি কতটুকু হয়েছে, এখান থেকে ডেল এল পরিমাণ, তাই না? তাহলে আমরা ডেল এল ইকুয়াল টু কি বলতে পারি, L2 মাইনাস L1, ঠিক তো? তাহলে দেখো একক মাত্রায় পরিবর্তন বলতেছিলাম, তাহলে আদি দৈর্ঘ্য যখন এল, তাহলে এল দৈর্ঘ্যে বৃদ্ধি এল দৈর্ঘ্যে কতটুকু বৃদ্ধি হয়েছে, ডেল এল। তাহলে অতএব একক দৈর্ঘ্যে বৃদ্ধি কত হয়েছে, ডেল এল বাই এল। আর একক দৈর্ঘ্যে বা একক মাত্রায় পরিবর্তন, একক মাত্রা মানে ক্ষেত্রফল হলে একক ক্ষেত্রফল, আয়তন হলে একক আয়তন, দৈর্ঘ্য হলে একক দৈর্ঘ্য, এটাই হচ্ছে আমাদের বিকৃতি। বিকৃতি। আর এখন থেকে এই যে ডেল জিনিসগুলাকে আমি ছোট হাতের এল দিয়ে লিখবো, কি দিয়ে, ছোট হাতের এল দিয়ে। তাহলে অতএব বিকৃতিটাকে কিভাবে প্রকাশ করা যাবে, এল বাই এল। ঠিক আছে, এল বাই এল। এবার আসি দৈর্ঘ্য বিকৃতি, এবার হচ্ছে মোচড় বিকৃতি। এটার অন্য নামগুলো কি কি ছিল বলতো, ব্যাবর্তন বা কৃন্তন। তাহলে দেখো এবার আর আমি ওই বইয়ের তো ভিজুয়ালাইজেশনটা হয়ে গেছে, জাস্ট এইভাবে চিন্তা করো, এই যে, আর এর বাকি তলগুলা চিন্তা করবা, বাকি তলগুলা চিন্তা করতে গেলেও যে কষ্ট হয় তা না, আমার দেখাইতে একটু সমস্যা হবে এই আর কি। আমার দ্বিমাত্রিক জায়গায় ত্রিমাত্রিক জিনিস এর মতো কষ্টকর জিনিস খুবই কমই হয় দুনিয়ায়। এই আর কি, এই জায়গা থেকে এইটুকু ধরো আমি একটু সমান রেখাই নেই, হয়েছে। এটা এখন বেড়ে গিয়ে কেমন হয়েছে, বেড়ে গিয়ে হয়ে গেছে, মানে সাইডে সরে আসছে, বেড়ে যায় নাই, এই যে এইটা। এই পার্টগুলো তোমরা কেটে কেটে দেখবা। এই যে দেখো আমি বল প্রয়োগ করছি কোথায়, বল প্রয়োগ করছি এই তলে, এই যে এই তল বরাবর বল প্রয়োগ করছিলাম, এফ। ওকে, ফলে এটা এইদিকে সরে গেছে, তো সরছে কতটুকু,
এইটুকু পরিমাণ, এটাকে বললাম আমরা থিটা সি, রেডিয়ান এককে। ওকে, এই দৈর্ঘ্যটা কত? এই দৈর্ঘ্যটা ছিল মনে করো এ, আর এইটুকু কত সরে গেছে? সরে গেছে হচ্ছে এক্স। তাহলে আমরা কি বলতে পারি? এ দৈর্ঘ্যে পরিবর্তন এক্স, অতএব একক দৈর্ঘ্যে পরিবর্তন এক্স বাই এ। তাহলে এইটাই হচ্ছে আমাদের এবার বিকৃতি, ঠিক না? আবার একটা কথা খেয়াল করো, এই ত্রিভুজটাতে এই জিনিসটাকে কি বলা যাবে? আবার ট্যান থিটা বলা যাবে না? আবার থিটা যেহেতু অতি ক্ষুদ্র, অতি ক্ষুদ্র বলে থিটা সি ইকুইভ্যালেন্ট টু হবে ট্যান থিটা। তাই এইটার জন্য বিকৃতির রাশিমালা তিনটা, এটাও বিকৃতি, আবার শুধু থিটা সি যদি বলি এটা হচ্ছে বিকৃতি, অবশ্যই রেডিয়ানে। ঠিক আছে, এবার আসো আয়তন বিকৃতি। আয়তন বিকৃতি নর্মালি ওই বৃদ্ধিটাকে ধরে না, হ্রাসটাকেই ধরে অ্যাকচুয়ালি, এটার কোনো স্পেসিফিক কারণ নাই, নর্মালি ম্যাথগুলো অমনই আসে তাই। এখন ধরো আয়তন আগে এইটা ছিল, এখন হয়ে গেছে এইটা, ছোট আয়তনটাকে বলতেছি হচ্ছে V2, এটাকে বললাম V1। তাহলে অতএব ডেল ভি ইকুয়াল টু কত? V1 মাইনাস V2, তাই না? ইকুয়াল টু একটা ছোট ভি। তাহলে অতএব আর V1টাই যদি আমাদের ভি এর সমান হয়, বড় ভি এর সমান, তাহলে বলতে পারি বিকৃতি ইকুয়াল টু এই যে ছোট ভি ডিভাইডেড বাই বড় ভি। ওকে, অনেক সময় এটাকে এরকমভাবেও বলা হয় মাইনাস ডেল ভি ডিভাইডেড বাই ভি। মাইনাস ডেল ভি কেন? কারণ ডেল ভি অ্যাকচুয়ালি নির্দেশ করে V2 মাইনাস V1, বাট যেহেতু V2 হয়ে গেছে লেস দেন V1, তো অতএব ডেল ভি কি আসবে? নেগেটিভ। এই জন্য এই নেগেটিভটাকে পজিটিভ করার জন্য সামনে আরেকটা মাইনাস দেওয়া হয়। ঠিক আছে, বুঝতে পারছি? ক্লিয়ার আশা করি। এই পার্টটা আলাদা এখানকার তুলনায়। গেল। এইবার হচ্ছে হুকের সূত্র। হুকের সূত্র কি? এই ওয়ার্ডটা অনেকেই মিস করে, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। এই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, স্থিতিস্থাপক সীমার মধ্যে। ঠিক আছে, স্থিতিস্থাপক সীমার মধ্যে। ওকে, আচ্ছা, তাহলে এটার যদি একটা গ্রাফ আমরা দেখতে চাই পীড়ন ভার্সেস বিকৃতির,
আর এই বরাবর রাখতেছি বিকৃতিকে। তাহলে গ্রাফের শেপটা হয় এমন, প্রথমে এইটুক সোজা উঠবে, তারপরে এইরকম আসার পর এইরকম হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তাহলে দেখি আমরা ব্যাপারটা, এই যে এই লাইন পর্যন্ত এইটুকুকেই বলা হচ্ছে স্থিতিস্থাপক সীমা। যতটুকু পর্যন্ত ঢালটা সেম আছে। আমরা নামকরণ করলে এটাকে যদি বলি ও এ, তাহলে ও এ হচ্ছে স্থিতিস্থাপক সীমা। এরপরে একটা পয়েন্ট নিলাম এখানে বি পয়েন্ট। এই বি পয়েন্টও স্থিতিস্থাপক সীমা কিছুটা মেনটেন করবে। এই পয়েন্টটাতে, বি পয়েন্টে কিছুটা মেনটেন করবে, বাট ওইখানে কিন্তু জিনিসটা রিল্যাক্স হয়ে যাবে, জিনিসটা রিল্যাক্স হয়ে যাবে। ওকে, এরপর একটা পয়েন্ট নিচ্ছি এখানে সি পয়েন্ট। এই সি পয়েন্টকে বলা হচ্ছে উচ্চ নতিবিন্দু। এই পয়েন্টটা, এই বি আর সি রিজনে যদি আমরা স্থিতিস্থাপকতাটাকে দেখতে চাই, অবজার্ভ করতে চাই, তাহলে কিন্তু পরিপূর্ণ স্থিতিস্থাপকতা পাবো না। কেন? কারণ ওই জায়গায় যেই ঘটনাটা ঘটে সেটাকে বলা হয় স্থিতিস্থাপক ক্লান্তি। এই পার্টটা মনে রাখবো, একটা ওয়ার্ড। মানে আমি এইটুক পার্টের জন্য খেয়াল করো, আমি যখন পীড়নটা বাড়াবো তখন বিকৃতি বাড়বে এবং গ্রাফটা ঊর্ধ্বগামী হবে। আবার এই পয়েন্ট থেকে যখন আমি এদিক থেকে পীড়নটা কমাবো তখন বিকৃতি আস্তে আস্তে কমতে থাকবে এবং এইখান থেকে সরাসরি এই পথটাই মেনটেন করে নেমে আসবে। ঠিক আছে, একটু বাঁকা হয়েছে তো সোজা করে দিচ্ছি আমি। এই যে এই পথ মেনটেন করে ফিরে আসবে, কিন্তু এইখান থেকে যখন আমি নামাইতে যাবো তখন আর ওই পথ ফিরে আসবে না, তখন দেখা যাবে সে এইরকম একটা পথ নিছে। ওকে, আর ওই জিনিসটাকে বলি সি পয়েন্ট বা তার পরবর্তী পয়েন্টগুলো, বি থেকেই অ্যাকচুয়ালি বি সি এগুলা পয়েন্টের জন্য কি হবে, ওই পয়েন্টগুলোতে তখন একটা সুনির্দিষ্ট গ্যাপ চলে আসবে, আর পরিপূর্ণ অবস্থায় নিজের জন্য ফিরে আসতে পারবে না। এখানে কি পীড়ন একদম জিরো করে দিলে কি হওয়া উচিত, বিকৃতিও জিরো, বাট এই পয়েন্টগুলোর জন্য তখন আর বিকৃতি জিরো হবে না, বিকৃতি কিছু একটা স্থায়ী বিকৃতি থাকবে। তাহলে এইখানে কি বলা হবে, এই স্থিতিস্থাপক ক্লান্তির জন্য একটা স্থায়ী বিকৃতি দেখা যায়। স্থায়ী বিকৃতি, ঠিক আছে। যেমন রাবারের কথা চিন্তা করো, টানতে টানতে একসময় এমন হয় প্রথম 2-3 বার এইটুক টানলাম ফিরে আসলো, আবার টানলাম ফিরে আসলো, বাট এক সময় যদি তুমি অনেক বেশি টানাটানি করো তখন দেখবা রাবারটা ঝিলঝিল হয়ে গেছে। ঠিক আছে, তো কেন হয়, কারণ তার সে স্থিতিস্থাপক ক্লান্তি ওই রিজিয়নে চলে যায়, যার কারণে তার পরিপূর্ণ যে স্থিতিস্থাপকতা ধর্মটা, অর্থাৎ পীড়ন না থাকলে বিকৃতি থাকবে না, ওই জিনিসটা হয় না। একটা স্থায়ী পীড়ন, তার মধ্যে একটা স্থায়ী বিকৃতি অ্যাকচুয়ালি সৃষ্টি হয়ে যায়। ওকে, দেখি রেকর্ড ঠিকঠাক মতো হচ্ছে কিনা। ওকে, আর এগুলাকে বলা হয় হচ্ছে ব্রেকডাউন রিজিয়ন। ঠিক আছে, এই বরাবর যে পীড়নটা হয় সেটা হচ্ছে অসহপীড়ন। অসহপীড়নটা কি, যেখানে এসে ছিঁড়ে যাবে জিনিসটা বা ভেঙে যাবে। এই পয়েন্টটা কি, ডি পয়েন্টটাকে বললে, ডি পয়েন্ট হচ্ছে নিম্ন নতিবিন্দু। ঠিক আছে, গেল, তাহলে ওইটা গেল। তার মানে কি, পীড়ন
প্রপোর্শনাল টু বিকৃতি। ওকে, পীড়ন প্রপোর্শনাল টু বিকৃতি হলে আমরা বলতে পারি পীড়ন ইকুয়াল টু যে কোনো ধ্রুবক ইন্টু বিকৃতি। তাহলে এই জিনিসটাই আমরা তিনটা ক্ষেত্রে ইউজ করব। একবার হচ্ছে দৈর্ঘ্যের জন্যে, দৈর্ঘ্যের জন্য পীড়নটা কি ছিল, এফ বাই এ ইকুয়াল টু যে ধ্রুবকটা আসতো তাকে বলা হয় ইয়ং মডুলাস, আর বিকৃতিটা কি ছিল, এল বাই এল। তাহলে ফর্মুলা এটা। এখানে ওয়াইটা কি, ইয়ং এর গুণাঙ্ক। ঠিক আছে, এটাই যদি আমরা ক্রিন্তনের জন্য ইউজ করি তখন কি আসবে, এফ ট্যানজেনশিয়াল ডিভাইডেড বাই এরিয়া ইকুয়াল টু, এখানে আছে ইটা, ইটা আসে ইটা। ঠিক আছে, এটা কিন্তু বড় হাতের ওয়াই, আর ইটা 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 ইন্টু কী বলা যাবে, এক্স ডিভাইডেড বাই এ, অথবা এফ টি বাই এ ইকুয়াল টু ইটা ইন্টু থিটা সি। পড়ছি তো এটা, যে কেন ইটা বললাম, কেন থিটা সি বললাম। ঠিক আছে, যেখানে ইটা হলো ক্রিন্তন গুণাঙ্ক বা আকার বিকৃতি গুণাঙ্ক বা ব্যবর্তনীয় গুণাঙ্ক, এগুলো ইউজ করা হবে। ফাইনালি আয়তনের জন্যে, আয়তনের জন্যেই সরাসরি দেখছিলাম প্রেসার দিয়ে প্রকাশ করা হচ্ছিল, প্রপোর্শনাল টু না, একবার ইকুয়াল টু দিচ্ছি। এখানে বলা হয় বি ইন্টু ভি বাই ভি। ঠিক আছে, বি হলো বাল্ক মডুলাস বা বাল্কের গুণাঙ্ক। এই বি ইকুয়াল টু হচ্ছে কে, এই কে কে বলা হয় অসংনম্যতা। আরেকটা টার্ম আছে সি, সি হচ্ছে সংনম্যতা ইকুয়াল টু 1/b। তখন ফর্মুলাটা এরকম আসে, পি ইকুয়াল টু 1/c ইন্টু v/v। আশা করি ক্লিয়ার। এবার কেন এটাকে সংনম্যতা আর অসংনম্যতা বলতেছে, দেখো যার ইয়ং গুণাঙ্ক বেশি, যার ইয়ং বা যে কোনো স্থিতিস্থাপক গুণাঙ্ক বেশি, সেই অধিক স্থিতিস্থাপক বস্তু। যে অধিক স্থিতিস্থাপক বস্তু তাকে বিকৃত করার চেষ্টা করাটাও কঠিন। কি বললাম, যে বেশি স্থিতিস্থাপক বস্তু তাকে আমি চেঞ্জ করতেও কষ্ট অনুভব করব। তার মানে কি, ইয়ং মডুলাসটা কি বোঝাচ্ছে,
পরিবর্তন হতে না দেওয়ার একটা প্রচেষ্টা, পরিবর্তন হতে না দেওয়ার একটা প্রচেষ্টা। কি বললাম আবার খেয়াল করো, স্থিতিস্থাপক গুণাঙ্ক বা ইয়ং গুণাঙ্ক বলো বা বাল্ক গুণাঙ্ক যেটাই বলো না কেন, এরা কি, যার ইয়ং গুণাঙ্ক বেশি তাকে পরিবর্তন করা আমাদের জন্য কষ্টকর। যেমন আমরা যদি বলি পূর্ণ দৃঢ় বস্তুর ওয়াই এর মান কত, সেটা হচ্ছে ইনফাইনাইট, মানে পূর্ণ দৃঢ় বস্তুকে আমরা আসলে বাঁকাইতেই পারবো না, দ্যাটস ওয়াই তার মান হচ্ছে ইনফাইনাইট। কেন ইনফাইনাইট চিন্তা করো, এখানে পীড়ন বাই বিকৃতি, এই যে গুণাঙ্ক, গুণাঙ্ক ইকুয়াল টু কি জিনিস, ধরো একটা জিনিস একটু মিসিং হয়ে গেছে, গুণাঙ্ক ইকুয়াল টু কত, পীড়ন বাই বিকৃতি। তাহলে আমি পীড়ন আহামরি প্রয়োগ করতেছি ইচ্ছা মতো, কি কই যে ছিল, আচ্ছা পীড়ন প্রয়োগ করছে ইচ্ছা মতো কিন্তু বিকৃতি নাই, তাহলে তার গুণাঙ্ক কত হবে, ইনফাইনাইট। পীড়ন প্রয়োগ করছি বেশি, পীড়ন প্রয়োগ করছি মডারেট, বিকৃতি হয়েছে খুব অল্প, তাহলে তার ইয়ং গুণাঙ্ক বেড়ে যাবে না। তার মানে কি, ইয়ং গুণাঙ্ক যার বেশি তার স্থিতিস্থাপকতা বেশি, আর ইয়ং গুণাঙ্ক যার বেশি সে যেহেতু স্থিতিস্থাপক বেশি, তার মানে ইয়ং গুণাঙ্কটাকে বলা যায় যে সে পরিবর্তন হতে না দেওয়ার একটা প্রবণতা। তেমন আমরা কি জানি, সংনম্যতা মানে কি, সংকোচন হইতে দেওয়ার প্রবণতা। তাহলে অসংনম্যতা কি, সংকোচন হইতে না দেওয়ার প্রবণতা। আমরা ওয়াইকে বলছি দৈর্ঘ্য বৃদ্ধি না হইতে দেওয়ার প্রবণতা, কারণ যার ইয়ং গুণাঙ্ক বেশি তার বিকৃতি কম। একই পরিমাণ পীড়ন প্রয়োগে যার ইয়ং এর গুণাঙ্ক বেশি হবে তার বিকৃতি কম হবে। তার মানে ওয়াইটা ইনডিরেক্টলি আমাকে নির্দেশ করতেছে, এই তুই বড় হইস না, তুই ছোট হইস না, মানে না হওয়াটাকে। এই জন্যই বাল্কের গুণাঙ্কের ক্ষেত্রেও এইখানে যে ধ্রুবকটা আসে সেই ধ্রুবকটা হচ্ছে অসংনম্যতা, মানে সংকোচন হইতে না দেওয়ার প্রবণতা প্রকাশক। এই জন্য সংনম্যতা বললে সেটা হয়ে যাবে তার রেসিপ্রোকাল বা ব্যস্তানুপাতিক একটা রাশি। আশা করি ক্লিয়ার। এখন এই পর্যন্ত বুঝে গেলে আমাদের আসলে আর কোনো অঙ্কই আটকাবে না। ওকে, পীড়নের একক কি হবে বলো, পীড়ন ইকুয়াল টু কি ছিল, বল ভাগ ক্ষেত্রফল, তাই না? তাহলে বল ভাগ ক্ষেত্রফল হইলে বলের একক কি, নিউটন, আর ক্ষেত্রফল কি, মিটার স্কোয়ার। তো এইটার একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার, বা এটাকে বলা যায় প্যাসকেল, তাই না? তাহলে মাত্রা কত হবে, মাত্রাটা হবে নিউটনের জন্য আসবে কেজি। আচ্ছা দেখো, নিউটনের জন্য এককটা আগে বের করে নাও, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার মিটার ইনভার্স 2। তাহলে এখান থেকে কি আসে, কেজি মিটার ইনভার্স 1, মিটার ইনভার্স 1 সেকেন্ড ইনভার্স 2। তাহলে এখান থেকে মাত্রাটাকে বলা যায় হচ্ছে এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2, অর্থাৎ চাপের, চাপ ও পীড়নের একক ও মাত্রা সেম। আবার আরেকটা টুইস্ট হচ্ছে, স্থিতিস্থাপক গুণাঙ্কগুলোর একক ও মাত্রা সেম, সেম অর্থাৎ আমরা চাপের মাত্রা যা বলবো সেই চাপের মাত্রাটাই হচ্ছে পীড়নের মাত্রা, ওইটাই হচ্ছে ইয়ং মডুলাসের মাত্রা, ওইটাই হচ্ছে
ইটা এর মাত্রা বা ক্রিন্তন গুণাঙ্কের মাত্রা, তা ওইটাই হচ্ছে এই বাল্ক মডুলাসের মাত্রা। বুঝতে পারছি? তাহলে এইটাই ইকুয়াল টু হচ্ছে এম এল ইনভার্স টি ইনভার্স 2, আর একক নিউটন পার মিটার স্কোয়ার বা প্যাসকেল। ওকে, এবার বিকৃতির ক্ষেত্রে আসো, এটা কেন হইলো সেটা এখান থেকে উত্তর আসবে। বিকৃতি কি? এল বাই এল। তাহলে এল এর একক কি? মিটার। কারণ ওইটা কি? দুইটা রাশির বিয়োগফল, দুইটা দৈর্ঘ্যের বিয়োগফলের মাত্রা কি হয়? মিটারই হয়। একক কি হয়? সরি, দুইটা সেম রাশির বিয়োগ করলে এককটা ওই দুইটা রাশির যা তাই থাকে না। যেমন 5 কেজি চাল থেকে 2 কেজি চাল বিয়োগ দিব, কয় কেজি চাল অবশিষ্ট থাকে? 3 কেজি চাল। 5 কেজি থেকে 2 কেজি বাদ দিলে 3 কেজি চাল অবশিষ্ট থাকবে না? কেজি থাকবে তো নাকি? যদি জিরো হয় তাও তো কেজিই হবে। তার মানে বিয়োগ করলে কিন্তু মাত্রা বা এককের কোনো পরিবর্তন হয় না। তাহলে এল এর একক কি? এল এর একক হচ্ছে মিটার। তাহলে বিকৃতি হচ্ছে মাত্রা বা এককবিহীন। আর বিকৃতি একক বা মাত্রাবিহীন হওয়ার কারণেই এই যে দেখো এফ বাই এ ইকুয়াল টু এই যে মনে করো ওয়াই ইন্টু এল বাই এল। তাহলে যেহেতু এই জিনিসটার কোনো মাত্রা নাই, দ্যাটস ওয়াই এই এফ বাই এ এর যেটা মাত্রা হবে ওই সেম মাত্রা ওয়াই এরও হবে, এটার যেহেতু কোনো মাত্রা নাই। বুঝতে পারছি আমরা? আশা করি পুরোটা ক্লিয়ার। এটাকে বলা হয় ব্রেকিং স্ট্রেস। ন্যূনতম যে ভার প্রয়োগে কোনো তার ছিঁড়ে যায় বা বস্তু ভেঙে যায়। ন্যূনতম যে ভার প্রয়োগে বস্তু ছিঁড়ে বা ভেঙে যায়। ঠিক আছে, যেমন একটা আমরা তার নিছি, তারের মধ্যে খুব জোরে একটা টান দিলাম, তারটা ছিঁড়ে যাবে। কারণ আমরা বলতেছি যে অত জোরে দিব না, আমরা ন্যূনতম একটা মানে 1 নিউটন বল দিলাম, একক ক্ষেত্রফলের মধ্যে 1 নিউটন বলছি, একক ক্ষেত্রফল হওয়া জরুরি। একক ক্ষেত্রফলে 1 নিউটন বল দিছি, ওর মধ্যে পীড়ন সৃষ্টি হয়ে গেল। কত পীড়ন সৃষ্টি হয়েছে? ওই 1 নিউটনের জন্য যে পীড়নটা, যে প্রত্যয়নী বল আসবে তার জন্য, অর্থাৎ প্রত্যয়নী বলটাও যেহেতু 1 নিউটনই, তাহলে 1 নিউটনের জন্য পীড়নটা একক ক্ষেত্রফলের উপরে যেহেতু বল হিসাব করতেছি সেহেতু 1 প্যাসকেলই আসবে বা 1 নিউটন পার মিটার স্কোয়ারই আসবে। তাহলে এক একক মানের পীড়ন প্রয়োগ করলাম, 2 একক মানের পীড়ন প্রয়োগ করলাম, 3 একক মানের পীড়ন প্রয়োগ করলাম, 4, 4.8, 4.9, 4.999 জাস্ট পাস করছি, ও ছিঁড়ে গেছে। মানে একক ক্ষেত্রফলে 5 নিউটন বল প্রয়োগ করতেই ও ছিঁড়ে গেল। তাহলে এইটাই হচ্ছে তার অসহ ভার। অসহ ভারটা কত? 5 নিউটন। বুঝতে পারছি? তাহলে ন্যূনতম যে ভার প্রয়োগে বস্তু ছিঁড়ে যায়। ঠিক আছে, এটা একক ক্ষেত্রফলে ইউজ করলে আরেকটু ভালো হয়, যে একক ক্ষেত্রফলে যে ভার প্রয়োগে। একক ক্ষেত্রফলে ন্যূনতম যে ভার প্রয়োগে কোনো বস্তু ছিঁড়ে যায়, তার মানে অসহ পীড়ন ইকুয়াল টু অসহ ভার বা ক্ষেত্রফল। তাহলে এটা কিসের উপর নির্ভর করে? নির্ভর করে কেবল তার উপাদানের উপর, প্রস্তুচ্ছেদের আকৃতির উপর, হ্যান ত্যান এগুলো কোনো কিছুর উপর নির্ভর করে না। যেমন একটা উপাদান, ওই উপাদানের তৈরি
ধরো স্টিলের কথা বলি, স্টিলকে তুমি যত মোটা বা যত লম্বা তারই বানাও না কেন, ওর একটা নির্দিষ্ট অসহ ভারের মান থাকবে বা অসহ পীড়নের মান থাকবে। ওকে, তাহলে এটা কেবল নির্ভর করে তার উপাদানের উপর। তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এত, অসহ ভর এত। আচ্ছা, অসহ ভর যদি হয় তাহলে অসহ ভারটা কত সেটা বের করা যাবে। তাহলে অসহ পীড়ন কত, আর অসহ ভার মানে হচ্ছে অসহ ভার ইন্টু অভিকর্ষ ত্বরণ বাই ক্ষেত্রফল। তাহলে অসহ ভরটা কত, 40 কেজি, অভিকর্ষ ত্বরণ কত, 9.8, আর ক্ষেত্রফলটা কত, 1 মিলিমিটার স্কোয়ার, তার মানে 1 ইন্টু 10⁻6। ঠিক আছে, তাহলে এটা আমাকে ক্যালকুলেটরে সলভ করতে হবে। ক্যালকুলেটর কি ধারায়, ক্যালকুলেটর ফর্টি ইন্টু 9.8 ডিভাইডেড বাই 10⁻⁻6। তাহলে এটা হচ্ছে 3.92 ইন্টু 10⁻8 নিউটন পার মিটার স্কোয়ার। ওকে, তাহলে আশা করি ক্লিয়ার এইটা। তাহলে এরপরে আসো, কোনো পদার্থের অসহ পীড়ন এত, ওই পদার্থের তৈরি, এখানে 3 উঠছে জিনিসটা, এটা একটু ভুল উঠছে। একটি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সর্বনিম্ন কত ভর ঝুলালে তারটি ছিঁড়ে যাবে। তাহলে ছিঁড়ে যাবে কখন, যখন আমার প্রযুক্ত পীড়ন বা পীড়ন তো আর প্রযুক্ত হয় না, পীড়ন তো উদ্ভূত হয়। ঠিক আছে, তাহলে পীড়ন গ্রেটার দেন ইকুয়াল টু হচ্ছে অসহপীড়ন। আর অসহপীড়ন মানে কি, পীড়ন মানে কি আমার যেটা ভার, তাই না, আমার mg/a গ্রেটার দেন ইকুয়াল টু অসহপীড়নটা কত দেওয়া, 4.9 ইন্টু 10⁸। তার মানে এমটা কত হবে, গ্রেটার দেন ইকুয়াল টু 4.9 ইন্টু 10⁸ ইন্টু এ ডিভাইডেড বাই জি। 4.9 ইন্টু 10⁸ ইন্টু এ এর মান কত, 1 মিলিমিটার স্কোয়ার, তার মানে 1 ইন্টু 10⁻6 বাই 9.8। তাহলে এটা কত আসতেছে, 10⁸ আর 10⁻⁻6 গেলে 10 স্কোয়ার, 10 স্কোয়ার মানে এটা আসবে 2, 50 কেজি। তোমরা ক্যালকুলেটারে করে নিবা, আমার হাতে আছে যদিও, তাও আমি ট্রাই করলাম, দেখি মুখে মুখে। কোনো তারকে কেটে সমান 2 টুকরা করা হলো, তাহলে কাটলে কিছুই হয় না, কাটলেও সেম থাকে, কারণ অসহ ভার বা পীড়ন দৈর্ঘ্য প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বা প্রযুক্ত বলের উপর নির্ভর করে না। তাহলে কি হবে, পূর্বের সমান। নিচের কোণটি সর্বাপেক্ষা স্থিতিস্থাপক। তো এইটার জন্য তোমাদের জন্য আমি একটা চার্ট রেডি করে রাখছি আসলে, কারণ
আগেই বলে রাখি এটা মুখস্থ লাগবে না তোমার এই চার্টটা, জাস্ট তুমি এটা পরীক্ষার দিন সকালে চোখ বুলায় যাবা যেন এই অর্ডারটা তোমার মনে থাকে যে কে কার চেয়ে বড়। এটা মনে রাখা আহামরি কষ্টকর না। আর মনে করো কোনো কারণে তোমার মনেই নাই, তাহলে ভাই তোমার বন্ধু বান্ধব আশেপাশে কেউ না কেউ এটা ঠিকই নার্ড আছে পোলাপান, কেউ মুখস্থ করে যাবে এইটা। আর এই কোশ্চেনটা রেয়ারলি আসে, এই ধরনের মুখস্থমান রেয়ারলি আসে, আহামরি খুব বেশি আসে না। তারপরেও চারটা লিখে রাখছি, তোমরা জাস্ট কে কার চেয়ে বড় এটা মনে রাখবা। যেমন ইস্পাত, ইস্পাত, লোহা, নিকেল, এই তিনটার হচ্ছে সবচেয়ে বড় 20 × 10⁻10। তারপরে হচ্ছে আমাদের তামা, তামা হচ্ছে 12.6 × 10⁻10, নিয়ারলি 13। তারপরে তামার পরে হচ্ছে অ্যালুমিনিয়াম, পিতল, এইগুলো আছে, তার থেকে কম কাঁচ। নিচ থেকে দেখো রাবার, তারপরে কাঠ, তারপরে সীসা, তারপরে কাঁচ, তারপরে হচ্ছে অ্যালুমিনিয়াম, তারপরে পিতল, তারপরে তামা, তারপরে ইস্পাত। ওকে, আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি কি বলো? আয়তন গুণাঙ্ক কি ছিল? আয়তন গুণাঙ্ক ছিল অসংনম্যতা, অসংনম্যতা কি দিয়ে প্রকাশ করতাম? কে বা বি দিয়ে, তাই না? আর এটার বিপরীত রাশি ছিল কি? অসংনম্যতার বিপরীত রাশি ছিল সংনম্যতা। সংনম্যতা, এই সংনম্যতা কি দিয়ে প্রকাশ করতাম? সি দিয়ে। সি ইকুয়াল টু কে ছিল? 1/b, তাই না? তার মানে এটার বিপরীত রাশি কি হবে? সংনম্যতা। এখানে বানানটা ভুল আসছে, ওকে। আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি সংনম্যতা। সংনম্যতার একক কি? আসো, অসংনম্যতার একক কি বুঝো? অসংনম্যতা এইটাই কি ছিল? আয়তন গুণাঙ্ক। আয়তন গুণাঙ্ক। আর আয়তন গুণাঙ্কের একক কি ছিল? নিউটন পার মিটার স্কয়ার। তার মানে অসংনম্যতা যেহেতু আয়তন গুণাঙ্ক, তাহলে তারও একক হবে নিউটন পার মিটার স্কয়ার। তাহলে সংনম্যতার একক কি? সংনম্যতার একক হচ্ছে 1/নিউটন পার মিটার স্কয়ার। দ্যাট মিনস নিউটন ইনভার্স 1 মিটার টু দি পাওয়ার 2। নিউটন ইনভার্স 1 মিটার টু দি পাওয়ার 2, এটা মনে রাখবো। পয়সনের অনুপাত। পয়সনের অনুপাত আমরা জানি, যখন তুমি একটা দড়িকে ধরে টান দিবা তখন সে একটু একটু চিকন হয়ে আসে, তাই না? যখন তুমি এই যে এদিক থেকে টান দিলা তখন আমি এই যে চিকন হয়ে আসলাম, বুঝতে পারছো? ইমাজিন করো ব্যাপারটা। এই যে এই হচ্ছে একটা দড়ি মনে করো, এই দড়িকে আমি যখন টান দিব, দুই দিক থেকে ধরে টান দিছো, এদিক থেকেও টান দিলা, এদিক থেকেও টান দিলা, তখন কি হবে? এটা ছিল তার আগের অবস্থা। এই আগের অবস্থা থেকে সে একটু বিচ্যুত হয়, লম্বাও হবে, চিন্তা করো, লম্বাও হবে, আবার তার পাশের দিক থেকে একটু চেপেও আসবে, লম্বাও হবে, পাশের দিক থেকে চেপেও আসবে। অর্থাৎ তার এই দুই দিকে বৃদ্ধি হবে ডেল এল, আর উপরের দিক থেকে হ্রাস পেয়ে আসবে, এই দিক থেকে চেপে আসবে ডেল আর। এবং এইটার অনুপাতটা বিভিন্ন পদার্থের জন্য বিভিন্ন রকম হবে। ইস্পাতের জন্য যেমন হবে, তামার জন্য এরকম হবে না। রাবারের জন্য যেরকম হবে সেরকমটা লোহার জন্য হবে না, ঠিক আছে? এবং এই রেশিওটাকেই আমরা বলি হচ্ছে পয়সনের অনুপাত। একে সিগমা দিয়ে প্রকাশ করা হয়, সিগমা দিয়ে। তোমরা ভালো করে সিগমা সেলে অনেকভাবে লিখতে পারো, অনেকে এই যে এইভাবেও লেখে, যা খুশি লিখতে পারো, যেমন করে লিখো না কেন। পয়সনের অনুপাত ইকুয়াল টু হচ্ছে পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি। এখন অনেকে একটা মাইনাস চিহ্ন ইউজ করে, ঠিক আছে? এইটা ইউজ করে মাইনাস ডেল আর, অথবা আমি বলতেছি ডেল আর না বলে, আচ্ছা ডেল আরই বলি, যাও, ডেল আর বাই আর
ডিভাইডেড বাই ডেল এল বাই এল। এখন এই মাইনাসটা ইউজ করার রিজন কি? কারণ আমরা সবসময় ডেল জিনিসটাকে বলি শেষ মাইনাস আদি, ডেল মানেই শেষ মাইনাস আদি। তাহলে তুমি যদি শেষ ব্যাসার্ধটা ধরতে চাও তাহলে কি হবে? শেষ ব্যাসার্ধটা ছোট আদিটার তুলনায় যদি লম্বা হয়, ঠিক কিনা বলো? শেষ ব্যাসার্ধটা ছোট হবে যদি তারটা লম্বা হয়। তার মানে একটা অনুপাত যদি পজিটিভ হয় আরেকটা আসবে নেগেটিভ। কারণ কি? যদি দৈর্ঘ্যটা বেড়ে যায় তাহলে কি দৈর্ঘ্যের চেঞ্জটা পজিটিভ, আর দৈর্ঘ্য বেড়ে গেলে অবশ্যই ব্যাসার্ধটা চেপে আসবে, ব্যাসার্ধটা চিকন হয়ে আসবে। চিকন হয়ে গেলে কি হবে? ডেল আরটা ডেল আর বাই আর এটা হয়ে যাবে নেগেটিভ, ঠিক আছে? উল্টাভাবে যদি তারটা মোটা হয়, মোটা হলে কি হবে? এই যে ডেল এলটা হবে নেগেটিভ, সেই ক্ষেত্রে আবার ডেল আরটা হয়ে যাবে পজিটিভ, যার কারণে একটা মাইনাস দেওয়া হয়। কিন্তু আমি কখনো মাইনাস ইউজ করি না। কারণ কি? আমি সবসময় ধনাত্মক মানগুলোকে নেই। কেমনে? আমি সবসময় নিব ডেল আর ইকুয়াল টু বড় ব্যাস মাইনাস ছোট ব্যাস, আর ডেল এল নিব বড় দৈর্ঘ্য বাই ছোট দৈর্ঘ্য। তাহলে আমি যদি সব কিছু আমার মতো করে পজিটিভ করে নিই তাহলে তো আমার আর আলাদা করে ফর্মুলা অন্য কিছু লাগে না, তাই না? তাহলে আমি এটাকে কি লিখব? সরাসরি ডেল আর বাই আর ডিভাইডেড বাই ডেল এল বাই এল। আমি ইউজ করবো এইটা। ক্লিয়ার? আশা করি সবাই ক্লিয়ার। এটা হচ্ছে বুকিশ। এটা হচ্ছে বুকিশ ফর্মুলা। ওকে, ওহো উত্তরিত করি নাই। আর পয়সনের অনুপাত আর এইটা হচ্ছে একটা কনস্ট্যান্ট মান থাকে, মানে দৈর্ঘ্যটা যেই হারে বাড়ে একই হারে প্রস্থটা হ্রাস পাবে, অথবা প্রস্থতা যদি বেড়ে যায় তাহলে দৈর্ঘ্যটা ওই হারে হ্রাস পাবে। অর্থাৎ এদের অনুপাতটা হয় মূলবিন্দুগামী একটা সরল রেখা, ঠিক আছে? এখানে একটু কোথাও বা মিস্টেক আসছে, পার্শ্ব বিকৃতি ওয়াই, এখানে ভি আসছে, এটা ওয়াই হবে। তাহলে ওয়াই আর এক্স এর অনুপাত সেম থাকে, ঠিক আছে? গেল। এইবার এইটার একটা নির্দিষ্ট রেঞ্জ আছে, ঠিক আছে? রেঞ্জ মানে কি? সীমা। এই সীমাটা হচ্ছে -1 থেকে 0.5 পর্যন্ত, -1 থেকে 0.5 পর্যন্ত। বাট প্র্যাকটিক্যালি এটা 0 থেকে 0.5 এর মধ্যেই হয়, যদি আমি পজিটিভ জিনিসগুলো চিন্তা করি, ঠিক আছে? তাহলে উত্তর কি? -1 থেকে 0.5, এটাই মনে রাখবো আমরা। ওকে, সে হচ্ছে প্রত্যয়নী বল দ্বারা কৃতকাজ। তো প্রত্যয়নী বলটা কিন্তু একটা পরিবর্তনশীল বল, হ্যাঁ, এটা বুঝতে হবে। এই বলটা যেহেতু পরিবর্তনশীল বল, সেহেতু আমাদের এইটার কৃতকাজ কিন্তু আমরা ডিরেক্ট পাবো না, আমাদেরকে ইন্টিগ্রেশনের মাধ্যমে কৃতকাজের রাশিমালা নিয়ে আসতে হবে। তো আমাদের তো ইন্টিগ্রেশন করার প্রয়োজন নেই, এই জিনিস কখনো আসবেও না। তো আমরা শুধু ইকুয়েশনগুলো দেখি যে দৈর্ঘ্যের ক্ষেত্রে দৈর্ঘ্য বিকৃতির ক্ষেত্রে রাশিমালাটা কি আসে? রাশিমালা আসে W ইকুয়াল টু ½ অফ এফ এল।
ছোট হাতের এল, ঠিক আছে, মানে এলটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধিটা। এখন এই জিনিসকে আরও চেঞ্জ করে লেখা যায়, আমরা কি জানি এফ বাই এ ইকুয়াল টু ওয়াই ইন্টু এল বাই এল, তাই না? তাহলে এফ এর পরিবর্তে আমি কি বসাইতে পারি, ওয়াই এ এল বাই এল। এই মানটা এখানে বসাই দিলে কি পাওয়া যাবে জানো, হাফ অফ ওয়াই এ এল স্কোয়ার বাই এল। খেয়াল করো, এল এর জায়গায়, এই এফ এর জায়গায় বসছে এ ওয়াই এল বাই এল, এখানে এল এরটা এল এর সাথে গুণ হয়ে যাবে এল স্কোয়ার, আর নিচে এলটা থেকে যাবে। এখন তুমি চিন্তা করো, আমি যদি এই এলটাকে চেঞ্জ করতে চাই, এলটাকে, তাহলে এলটাকে চেঞ্জ করে কি লেখা যাবে, এল ইকুয়াল টু কি হয়, প্রথমে এইখান থেকে এইটা লিখছি, তারপর এখান থেকে এইটা লিখবো। তাহলে এল ইকুয়াল টু হচ্ছে এফ এল বাই এ ওয়াই। তাহলে এই মানটা এখানে বসায় দাও, এই এল এর মানটা শুধু বসাও, কি কি জিনিস কাটা যায় খেয়াল করো, এফ এর জায়গায় হয়ে যাবে এফ স্কোয়ার, দেখো খেয়াল করো, জাস্ট এই এলটাকে চেঞ্জ করতেছি, এলটাকে চেঞ্জ করলে কি পাওয়া যাবে, এফ স্কোয়ার, তারপরে আর কি হবে, বাই এ ওয়াই। এফ স্কোয়ার এল বাই এ ওয়াই, কিছুই করি নাই, শুধু দেখো এই এলটাকে চেঞ্জ করতেছি, এলটাকে চেঞ্জ করে লিখতেছি এফ এল, এফটাই এফ এর সাথে গুণ হয়ে কি হয়ে যাবে, এফ স্কোয়ার ইন্টু এল, আর নিচের এ ওয়াইটা নর্মালি বসেই গেল। ওকে, এখন এই জিনিসই যদি আমরা কৃন্তন বিকৃতির জন্য দেখতে চাই, এইটার জন্য রাশিমালাটা কেমন হবে সিম্পলি চিন্তা করো, আমরা এখানে ইকুয়েশন কি লিখি, এফ বাই এ ইকুয়াল টু ইটা ইন্টু এক্স বাই এ। এবার চিন্তা করো সিম্পলি, দেখো আমাদের ডায়াগ্রামটা কেমন হয়, আমরা এই বাহুটাকে বলি এ, তাই না? আর এই বাহু থেকে এই দিকে যতটা সরে যায় সেটাকে বলি হচ্ছে এক্স, এইরকম কিছুটা। ভিতরটা দেখার দরকার নেই। এখন আমরা এই এটাকে এ স্কোয়ারের সাথে তুলনা করতে পারি, ঠিক আছে, তুলনীয়, জাস্ট তুলনীয়, এ ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে ইকুয়েশন কি দাঁড়াবে, এফ বাই এ স্কোয়ার ইকুয়াল টু ইটা ইন্টু এক্স বাই এ, বা এফ ইকুয়াল টু ইটা এক্স এ, ইটা এক্স এ। তাহলে এইখানে ওই এফ এলটা বসায় দাও তো, ডাব্লিউ ইকুয়াল টু হাফ, এফ এর মান কত, ইটা, প্রথমত এফ এক্স তো হবেই, এফ এক্স তো হবেই, তারপরে হাফ আসবে ইটা এ এক্স স্কোয়ার, ইটা এ এক্স স্কোয়ার, এই পর্যন্ত রাখলেই হয়। তারপরেও যদি তুমি এফ দিয়ে আসলে দেখাইতে চাও এক্সটাকে চেঞ্জ করে, তাহলে এক্সকে চেঞ্জ করতে চাইলে এক্স ইকুয়াল টু আসবে এফ বাই ইটা এ। তাহলে এই জায়গায় তখন কত আসবে, এফের এক্সের জায়গায় আসবে এফ বাই ইটা এ, তো তাহলে এটা আসবে হাফ অফ এফ স্কোয়ার বাই ইটা এ। ওকে, ক্লিয়ার গেল এটা। আয়তন বিকৃতির জন্য কৃতকাজ, এটা হচ্ছে ডাব্লু ইকুয়াল টু হাফ অফ বাল্ক মডুলাস বাই ভি ইন্টু ভি স্কোয়ার।
এটুকু মনে রাখলেই হবে, বাকি সব চেঞ্জগুলো তোমরা এখান থেকে বের করে নিয়েই লিখতে পারবা। ওকে, এইবার আরেকটা টার্ম আছে শক্তি ঘনত্ব। একক আয়তনে সঞ্চিত শক্তি বা শক্তি ঘনত্ব। তো এই শক্তি ঘনত্বটা কি নির্দেশ করে? আমরা ডাব্লু যেটা বের করছি সে ডাব্লু/ভি, ঠিক আছে? তাহলে শক্তি ঘনত্ব ইকুয়াল টু, এটা মনে রাখবা, হাফ গুণন পীড়ন গুণন বিকৃতি। হাফ গুণন পীড়ন গুণন বিকৃতি তিনটার জন্যই সেম, তিনটার জন্যেই সেম। তাহলে হাফ ইন্টু পীড়ন, দৈর্ঘ্যের জন্যে পীড়ন কত? F/A, বিকৃতি কত? L/L। আবার হাফ এটা কত? F ট্যানজেনশিয়াল/A ইন্টু কত? থিটা সি, অথবা X/Aও বলতে পারো। আর এটার জন্য হাফ, এটা হচ্ছে পি আর এটা হচ্ছে V/V। ওকে, তাহলে এই তো গেল তিনটাই ফর্মুলা তিনটার জন্যে। এখন শুধু আসো সমাধান করি। তাহলে দেখো, পীড়ন বনাম লেখচিত্রের ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলটা এখানে কি নির্দেশ করবে? এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বলো তো। হাফ গুণন পীড়ন গুণন বিকৃতি। তাহলে হাফ গুণন পীড়ন গুণন বিকৃতি কি নির্দেশ করে? একক আয়তনে সঞ্চিত বিভব শক্তি।